প্রতিদিন আমরা যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, আমাদের কাছে সাধারণত অল্প বয়সী যে সমস্ত রোগী আসে, বিশেষ করে যারা ছাত্র লেখাপড়া করে, সেটি সেকেন্ডারি স্কুল এবং কলেজ পড়ুয়া যে সমস্ত ছেলে মেয়েরা আসেন, তারা অনেকেই বলেন যে আমার প্যানিক ডিসঅর্ডারের একটু ব্যবস্থা নিন। এই প্যানিক ডিসঅর্ডারটা আসলে কি? প্যানিক ডিসঅর্ডার হচ্ছে অ্যাকিউট অ্যাংজাইটি, যেটাকে আমরা বলি উদ্বেগ। এই উদ্বেগটা এমন একটা সময়, এমন একটা বিষয় নিয়ে আসে যেটা কিছুক্ষণ স্থায়ী হয় এবং এই ব্যক্তি ওই জিনিসটার জন্য কোনো কিছু না করা পর্যন্ত তার এই অ্যাকিউট অ্যাংজাইটিটা চলতে থাকে। অনেক সময় প্যানিক ডিসঅর্ডার সিঙ্গেল এন্টিটি হিসাবে, একক সমস্যা হিসাবে অনেকে নিয়ে আসে। আবার অনেক সময় এই প্যানিক ডিসঅর্ডারের সঙ্গে এগোরাফোবিয়া, অর্থাৎ জায়গা অথবা স্থান কাল, এই সমস্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থাকে। আসলে অ্যাংজাইটিটা কি জিনিস? অ্যাংজাইটির বাংলা আমরা যদি বলি উদ্বেগ, এই উদ্বেগটা কার? এই উদ্বেগটা ওই ব্যক্তির কিসের? মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে একটি রক্ত মাংসের পিণ্ড, এবং তার সামনে যদি একটি কুপিবাতি দেওয়া যায় সেটিও সে মুখে দেবে, অথবা একটা সরীসৃপ বা সাপকেও যদি আপনি হাতে ধরিয়ে দেন তাহলে সে মুখে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ ওই ব্যক্তি তার যে বিপদ কিংবা কষ্ট কোনো কিছুই সে বোঝে না, কিন্তু যখন সে ওই বস্তু থেকে কোনো আঘাতপ্রাপ্ত হয় কিংবা কোনো কষ্টের শিকার হয় তখন সে বোঝে যে ওই জিনিসটা একটি ডেঞ্জারাস বা বিপজ্জনক। মানুষ এভাবে জন্মলগ্ন থেকে বড় হতে থাকে। 2 বছর বয়সী বাচ্চারা সাধারণত দেখা যায় যে মায়েদের সঙ্গে পায়খানা ধরে রেখে দৌড়াদৌড়ি করে, সে পায়খানা বসবে না, পটিতে বসবে না, এটি তার একটি খেলার বিষয়। যখন এই বাচ্চাটি 3 বছরে পদার্পণ করে তখন তার ভিতরে অহমের জন্ম হয়, আমরা যেটাকে ইংরেজিতে বলি ইগো। ইগো মানে সেলফ, আমিত্ব। এই আমিত্বের যত সমস্যা, আমার বাড়ি, আমার ঘর, আমার লেখাপড়া, আমার পিতামাতা, আমার খেলনা, আমার ভবিষ্যৎ, আমার কষ্ট, আমার ভালো লাগা মন্দ লাগা, এই সবই কিন্তু আমিকে নিয়ে ঘেরা। এই যে অহম বা আমি, এটির যে উদ্বেগ, এটি খুব তীব্র এবং এটিতেই মানুষ সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়। আমরা যেটাকে বলি ইগো। প্রতিটি মানুষ কিন্তু তার নিজেকে রক্ষা করে তার ভিতরে কতগুলো সাইকোলজিক্যাল ফেনোমেনা আছে, বা কতগুলো তার স্বকীয়তা বা তার প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে বাঁচানোর জন্য, আমিকে বাঁচানোর জন্য এবং অহমের যে উদ্বেগ সেটিকে রক্ষা করার জন্য কাজ করে, যেগুলোকে আমরা বলি ইগো ডিফেন্স মেকানিজম। এটির ফলে মানুষ অনেক সময় অনেক বেশি কষ্টকে ইগনোর করে বা ভুলে থাকার চেষ্টা করে, যেটাকে আমরা বলি ডেনিয়াল। অনেক সময় তার কষ্টগুলোকে সে তার অহমের অন্তরিক্ষে ভিতরে ঢুকিয়ে দেয় যেন কষ্ট তার সামনে না আসে, সেটাকে আমরা বলি রিপ্রেশন। এই যে রিপ্রেশন, সাপ্রেশন, ডেনিয়াল, এগুলো হচ্ছে ইগো ডিফেন্স মেকানিজম। এভাবে সে তার নিজেকে আত্মরক্ষা করে বা অহমকে রক্ষা করে। আর এই যে ইগোর যে উদ্বেগ, এটি হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক এবং সবসময় তাকে তাড়া করে বেড়ায়। এবং এই যে এই প্যানিক ডিসঅর্ডারই কিন্তু এটির একটি অ্যাকিউট একটি ফর্ম। এটি থেকে বাঁচার জন্য সে তার অহরাত্র সে চেষ্টা করে থাকে। সাধারণত প্যানিক ডিসঅর্ডারগুলো আরও কিছু কিছু মানসিক সমস্যার সঙ্গে সংযুক্ত থাকে, যেমন যদি কারো বিষণ্ণতা থাকে, বিষণ্ণতার সমস্যা হিসাবেও কিন্তু প্যানিক ডিসঅর্ডার তার সঙ্গে দেখা দেয়। এগোরাফোবিয়া, ভীতি রোগী, প্যানিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই ভীতি রোগ আমরা যেটিকে বলে থাকি, এই ভীতি রোগের একটি অ্যাকিউট বা খুব তাৎক্ষণিক দ্রুত যে ভয়গুলো তার ভিতরে কাজ করে, এবং সেই ভয় থেকে বাঁচার জন্য সে হয়তো চিকিৎসকের সম্মুখীন হয় অথবা কোনো ইমার্জেন্সিতে চলে যায়। এই যে তার যাওয়ার মাধ্যমে তার উদ্বেগের পরিসমাপ্তি ঘটে, এটাই কিন্তু আসলে অ্যাকিউট প্যানিক ডিসঅর্ডারের একটি অবস্থা। সাধারণত এটি রাত্রির দিকে হতে থাকে, এবং রাত্রি যখন হয় তখন এই রুগী মনে করে যে কিছুক্ষণ পর তো ইমার্জেন্সি হয়তো বন্ধ হয়ে যাবে, ডাক্তারখানা বন্ধ হয়ে যাবে, আমার এই রোগ যদি বেড়ে যায় তাহলে কোথায় যে আমি এই সাহায্যটা পাবো। এবং এই অবস্থায় সে দৌড়িয়ে বা খুব দ্রুত একটি হাসপাতালে বা কোনো চিকিৎসকের শরণাপন্ন হয় বা তার কাছে যায়। ডাক্তার সাহেব তাৎক্ষণিকভাবে যেগুলো ভাইটাল সাইন আছে, আমরা যেগুলো বলি পালস, ব্লাড প্রেশার এবং হৃৎপিণ্ডের যে স্পন্দন, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাকে যখন আমরা কথাবার্তা তার সঙ্গে বলতে থাকি, তখন কিন্তু রুগী আস্তে আস্তে সুস্থ হতে থাকে, ভালো লাগতে থাকে, এবং তার ভিতর থেকে এই কষ্টটা অনেক সময় চলে যায়। অনেক সময় চিকিৎসকরা এটিকে আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য
একটি ইসিজি করে অথবা ইকোকার্ডিওগ্রাম করে যে এটি তার হৃৎপিণ্ডজনিত কোনো কারণে হচ্ছে কিনা, অথবা তার রক্তচাপ বেড়ে গেছে কিনা, যার ফলে যেগুলো রুটিনলি তা আমরা সেই পরীক্ষাগুলো করে থাকে সাধারণত যারা আপনার জিপি বা জেনারেল প্র্যাকটিশনার। এবং তখন অনেক সময় দেখা যায় যে এরকম যখন 2-3 বার অথবা অধিক সময় হতে থাকে অথবা ইমার্জেন্সিতে যেতে থাকে, তখন এক সময় জেনারেল প্র্যাকটিশনার তাকে উপদেশ দেন যে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আসলে বিষয়টা মানসিক রোগ কেন? একজন মানুষ যখন অনুধাবন করে যে তার কষ্ট কিংবা বিপদ সেটি তাকে তার শরীরকে ছাড়িয়ে তার মনকে স্পর্শ করে এবং তার ভিতরে যে ভীতির উদ্বেগ হয় তার কারণে সে যে কোনো কষ্ট স্বীকার করে এটি থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে। অতএব কারো যদি বুকের ভিতরে ধড়ফড় শুরু হয়, অথবা তার মাথা ঘুরতে থাকে, অথবা পায়ের নিচে শিরশির করতে থাকে, অথবা তার মনে হয় যে আমি এখনই পড়ে যাব, ঠিক মতো বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, তখন তো চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া আর তোর কোনো গত্যন্তর থাকে না। এই অবস্থায় যখন তার ডাক্তার এই সমস্যাগুলো মেপে দেখে যখন দেখে যে না, তার ভিতরে আসলে শারীরিক যে সমস্যাগুলো বিশেষ করে হৃৎপিণ্ডজনিত কিংবা ফুসফুসজনিত কোনো কারণ নয়, অথবা তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের কোনো বিষয় নয়, তখন তারাও আসলে মনে করে যে এটি হয়তোবা মানসিক কোনো সমস্যাই হবে। সাধারণত এই বিষয়গুলো যখন মানুষের কোনো একটি পরীক্ষা, যেমন ছাত্র মাত্রেই তার পরীক্ষা থাকে, অথবা অনেক সময় ভর্তি পরীক্ষার জন্য অথবা কোনো চাকরির জন্য তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়, এই যে সিচুয়েশনাল অ্যাংজাইটিগুলো এগুলো কিন্তু তখন তার বাড়তে থাকে। আমরা অনেক সময় অনেক রুগী পাই যে সামনে 3 সপ্তাহ পরে তার পরীক্ষা, সে হয়তো এসএসসি পরীক্ষা দেবে কিংবা ও লেভেলস বা এ লেভেল পরীক্ষা দেবে, অথবা কোনো একটি চাকরির জন্য পরীক্ষা দেবে, তার আগে আগে এইরকম সমস্যা তার ভিতরে দেখা দেয়। তখন আমাদের সমস্যা হয়ে যায় যে সাইকোলজিক্যাল যে ম্যানেজমেন্ট আমরা যেটাকে বলি, যে কগনিটিভ থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তার যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দি ইলনেস, সেই জিনিসগুলো বোঝানোর জন্য যে সময়, সে সময়েরও যেরকম খুব কমতি থাকে। আবার যদি আপনি তাৎক্ষণিকভাবে তাকে সুস্থ করার জন্য ঔষধ দিতে থাকেন, সেই ওষুধ নিয়েও আবার সমস্যা শুরু হয়। কারণ ওষুধ খেলে তার ঘুম পায় বা ঘুম ঘুম ভাব লাগে, তার ব্যথা, তার ভয় হয়তো কমলো, অ্যাংজাইটি বা উদ্বেগ হয়তো কমলো, কিন্তু ঘুমের কারণে সে পড়তে পারছে না। তখন আমাদের সৈয়দ মুস্তফা আলীর কথা মনে পড়ে যে কুইনিন দিয়ে ম্যালেরিয়া সারাবো, কিন্তু কুইনিন সারাবে কে? আমাদের সময় আমরা ছোটবেলায় ছিলাম তখন ম্যালেরিয়ার চিকিৎসার জন্য কুইনিন দেওয়া হতো, আর কুইনিন এত বেশি তিতা ছিল যে ওটি খাওয়ার পর আমাদেরকে চিনি মুখের মধ্যে বাবা মা পুড়ে দিত এবং ওটা আমরা খেয়ে এই তিক্ততা থেকে রক্ষা পেতাম। ওই রকম একই কথা, যদি আমি অ্যাকিউট অ্যাংজাইটি প্রশমন করতে চাই তাহলে হয়তো আমার বেনজোডায়াজেপিনের সাহায্য নিতে হবে। আবার ওটি বেশি মাত্রায় দীর্ঘদিন ধরে দিলে তার আবার একটি নির্ভরশীলতা ডেভেলপ করতে পারে। যেমন রোগীর কাছে এটি একটি উভয় সংকট, আসলে চিকিৎসকের কাছেও সময়ের অভাবের কারণে আমাদের এই ম্যানেজমেন্টকে তখন ঢেলে সাজাতে হয়। প্রকৃতপক্ষে যাদের এই উদ্বেগজনিত মানসিক সমস্যা অথবা প্যানিক ডিসঅর্ডার অথবা অ্যাকিউট অ্যাংজাইটি অথবা সিচুয়েশনাল যে অ্যাংজাইটিগুলো হয়, তার জন্য কিন্তু আমাদের বিস্তর সময়ের প্রয়োজন হয়। কারণ তাকে বুঝতে হবে যে তার কেন এই উদ্বেগ বা উৎকণ্ঠা এগুলো হচ্ছে। এবং আমরা জানি যে উদ্বেগ উৎকণ্ঠা হলে আমরা যে লেখাপড়ার জন্য, আমাদের মেমোরাইজ করার জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে কোনো একটি বিষয়ের প্রতি অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন দেওয়া। এবং এই অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন এর পূর্ব শর্ত হচ্ছে যে তাকে কোনো একটি জিনিস দেখতে হবে, শুনতে হবে, মনোযোগ দিতে হবে। তো অ্যাংজাইটি যেটি ডিস্টার্ব করে সেটি হচ্ছে তার এই মনোনিবেশ, মনোযোগ এইগুলোর খুব অভাব হয়ে যায়, অর্থাৎ অ্যাটেনশনের সমস্যা হয়, কনসেন্ট্রেশনের সমস্যা হয়। আর এটি যখন চলতে থাকে তখন আপনাকে তার জন্য অনেক কথাবার্তা তার সঙ্গে বলতে হবে। সেই কথাগুলো হচ্ছে এই যে তাকে এক্সপ্লেইন করতে হবে যে তার এই ইগো অ্যাংজাইটির সোর্সটা কি, কেন তার এই উদ্বেগ, আর এই উদ্বেগ প্রশমনের জন্য তাকে বুঝতে হবে যে তার এই উদ্বেগের পিছনে যে কারণগুলো সেগুলোর জন্য তাকে সময় দিতে হবে। আমি যদি উদ্বেগ নিয়ে কথা বলতে থাকি তার সঙ্গে, তাহলে আমার তার যে কগনিশন, তার যে আন্ডারস্ট্যান্ডিং, তার যে সিচুয়েশন, সেই জিনিসগুলো সম্বন্ধে তাকে আমার বোঝাতে হবে। এখন এই যে
অটোনমিক থট, বা হঠাৎ করে আমার মনের মধ্যে নেগেটিভ চিন্তাগুলো চলে আসে যে আমি পরীক্ষা দিতে গেলে আমি ফেল করব, অথবা আমার সামনে যথেষ্ট সময় নেই, অথবা আমার চারিপাশে যে পরিবেশ সেগুলো আমার সপক্ষে নয়, কিংবা সেগুলো আমাকে সহযোগিতা করছে না, আমি যে অবস্থার মধ্যে আছি সেটিও আমার জন্য উপাদেয় নয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে একজন মানুষের জন্য প্রকৃতপক্ষেই খুবই বোঝার বিষয় আছে। যেমন বিষণ্ণতার সঙ্গে কিন্তু অ্যাংজাইটি থাকে, এবং এই অ্যাংজাইটির কারণে তার আবার অনেক সময় এই যে ফেইলিওর হয়, একটি জিনিস করতে যেয়ে সে বাধাগ্রস্ত হয়, এটিও আবার তাকে আরও বেশি আপনার দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। অর্থাৎ এটি হচ্ছে একটি ভিশিয়াস সার্কেল। আমরা যখন কোনো একটি কাজ করতে যাই, তখন আমার পিছনে যে মোটিভেশনাল ফোর্স, এটি কিন্তু হচ্ছে আপনার অ্যাংজাইটি। ওই জন্য আমরা বলি উদ্বেগ যেমন মানুষের জন্য ক্ষতিকারক, আবার এই উদ্বেগ কিন্তু আমি এটা সাধারণত লবণের সঙ্গে তুলনা করি। লবণ যেমন আমরা যখন কোনো একটি খাবারের রেসিপি তৈরি করি, কোনো একটি তরকারি রান্না করি, কিংবা কোনো একটি সুস্বাদু রান্না করি, তখন কিন্তু আমরা উপাদানগুলো বলি যে 5টি কাঁচা লঙ্কা, অথবা 1 বাটি ছোট বাটির তেল বা ঘি, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের মশলা, এবং লবণ স্বাদ মতো। এই যে লবণ স্বাদ মতো, এটির মানে হচ্ছে এই যে এটির একটি অপটিমাম লেভেল আছে, সেই পরিমাণ দিতে হয়, এবং এটা জিহ্বা দিয়ে চেখে চেখে আপনার এটার পরিমাণটাকে নির্ধারণ করতে হয়। এই যে অ্যাংজাইটি, এটিও কিন্তু তাই। আপনার এই উদ্বেগ যদি বেশি হয়ে যায়, তাহলে যেমন আপনার কাজকে ক্ষতিগ্রস্ত করবে, এবং আপনি একটি অদমনীয় দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এটি থেকে বেরিয়ে না আসতে পারবেন, আপনি রিল্যাক্স করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে কাজ, সেই কাজটি কিন্তু সঠিকভাবে আপনি করতে পারবেন না। অতএব ইয়র্ক ডডসন সাহেব বলেছেন যে এই যে উদ্বেগ বা অ্যাংজাইটি, এটি পরিমিত পরিমাণ হতে হবে। এটি যদি আপনি শুট করে, অর্থাৎ বেড়ে যায়, এটা আপনার যেমন প্যানিক ডিসঅর্ডার বা অতি উদ্বেগের আপনার সমস্যা করে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আবার যদি আপনি উদ্বিগ্নহীন হয়ে পড়েন, যেটিকে আমরা বলি অ্যাপাথি, বা আদৌ আমার ভিতরে কোনো চিন্তা কাজ করে না, সেটিও আপনাকে কিন্তু কোনো কাজে সাহায্য করবে না। প্রতিটি মোটিভেশনের জন্য আপনার যে উদ্বেগ বা তাড়না, এটি কিন্তু আপনার বেসিক ইনস্টিংক্ট হচ্ছে অ্যাংজাইটি। আমরা বলি যে অ্যাংজাইটি ইজ এ বেসিক ইনস্টিংক্ট। এটি আপনার ক্ষুদ্র ছোট অ্যাংজাইটি আপনাকে কাজ করতে, কাজে তৎপর হতে আপনাকে সাহায্য করে। কাজেই এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে তার জন্য ডাক্তারের সঙ্গে নিয়মিতভাবে তার কাছে যেতে হবে, এবং আমরা আমাদের মানসিক রোগের প্রতিটি চিকিৎসার জন্যই এটিকে 3টি ভাগে আমরা ভাগ করি। প্রতিটি মানসিক রোগের জন্যই যেমন তার শারীরিক অবস্থা দায়ী, তার ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে সেগুলোর যেরকম কম বেশি হয়, আবার একইভাবে তার যে সামাজিক পরিমণ্ডল, সেটিও কিন্তু তার এই রোগ বৃদ্ধি করা এবং কম করার কিন্তু বিষয় আছে। আমরা সাধারণত মানসিক রোগের যে বেসিক যে জিনিসগুলো, সেগুলো বোঝানোর জন্য এটি বলি যে জিন অ্যান্ড এনভায়রনমেন্ট। একটি মানুষের কিন্তু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, পিতামাতার যে জিন, তাদের যে সমস্যা এবং মানসিক যে অবস্থা, এটি কিন্তু অনেকগুলো মানসিক রোগেই পিতামাতার থেকে সন্তানরা তাদের কিছু উপাদানগুলো পেয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে মায়ের গর্ভে যখন এই সন্তান থাকে, সেই সময়ের যে পরিস্থিতি বা পরিবেশ, সেটিও কিন্তু তার মানসিক রোগ ঘটবে কি ঘটবে না তার জন্য অনেকটাই আমাদেরকে বলে দেয়। এছাড়াও প্রতিটি মানুষের ভিতরে এই যে রোগ হওয়ার প্রবণতা থাকে, এগুলোকে আমরা বলি প্রিডিসপোজিং ফ্যাক্টর, সেটা জেনেটিক্যালি হোক অথবা এনভায়রনমেন্টালি হোক। এরপরে যেটা আসে, আমরা যেটাকে বলি স্ট্রেস ডায়াথিসিস। একটি মানুষ যখন জন্মগ্রহণ করে, তার চারিপাশে যে উদ্বেগগুলো থাকে, এই রোগ ঘটানোর জন্য তার যে চারিপাশের পারিপার্শ্বিকতা, সেগুলোও কিন্তু এই জিনিসগুলোকে বাড়ায় কমায়, যেটাকে আমরা বলি এক্সাইটিং ফ্যাক্টর। অতএব একটি রোগ ঘটানোর জন্য যেমন প্রিডিসপোজিং ফ্যাক্টর, তার সঙ্গে যেরকম আবার তাৎক্ষণিক ঘটানোর জন্য যেমন এক্সাইটিং ফ্যাক্টর, যেমন তার সামনে পরীক্ষা, অথবা কোনো একটি দুর্ঘটনা, অথবা কোনো তার ব্যক্তিগত সমস্যা, এগুলোও যেমন ঘটানোর জন্য দায়ী, একইভাবে একটি মানুষের যখন এই রোগটা তার রোগে পরিণত হয় বা সমস্যাটি যখন তার হয়ে যায়, এটি কিন্তু আবার কম বেশি হওয়ার জন্য কিছু উপাদান কাজ করে, যেটিকে আমরা বলি পারপিচুয়েটিং ফ্যাক্টর। যেমন বলা যায় যে একজন মানুষের ভিতরে যদি
অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকে, অথবা কোনো মানুষের যদি কোনো অ্যাচিভমেন্ট মোটিভেশন তার থাকে এবং তার সঙ্গে সঙ্গে সে যদি তার অ্যাংজাইটিটাকে ম্যানেজ করতে না পারে, অর্থাৎ ওই খাবারের রেসিপির মতো এটিকে যদি সে অ্যাডজাস্ট করে না নিতে পারে, তাহলে কিন্তু তার ফলাফল খুব একটা ভালো হয় না। একইভাবে আমরা যখন দেখি যে তার পারপিচুয়েটিং ফ্যাক্টর, যেমন কোনো মানুষের এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের সঙ্গে কিংবা প্যানিক ডিসঅর্ডারের সঙ্গে কিংবা বিষণ্ণতার সঙ্গে তার ডায়াবেটিস মেলাইটাস আছে, অথবা তার সঙ্গে তার পেপটিক আলসার আছে, অথবা তার অন্য কোনো শারীরিক রোগ আছে, সেই রোগগুলো কিন্তু এই যে মূল রোগ যেটা মানসিক রোগ, সেগুলো কিন্তু অনেক সময় তার এই পরিবেশের কারণে, তার শারীরিক এবং মানসিক পরিবেশের কারণে এই রোগটাকে কিন্তু তার দীর্ঘায়িত করে, তাকে ক্রনিক একটা মেন্টাল ইলনেস ঘটানোর জন্য এটি অনেক অংশে দায়ী থাকে। অতএব আপনার অসুখ হওয়ার পরে সেই রোগটির পরিবেশটা কেমন, আমি তাকে যে লেবেল করলাম, তাকে যে বলে দিলাম তোমার এই রোগ, এবং তার সঙ্গে তার অন্য কোনো কোমরবিড ফ্যাক্টরস আছে কিনা, অন্য আরও কোনো রোগ বালাই আছে কিনা, সেগুলো আমাকে দেখতে হবে এবং তাকে মাঝে মাঝেই আমাকে রিঅ্যাসেসমেন্ট করতে হবে এবং তাকেও সময় এবং সুযোগ দিতে হবে যে এর বাইরে সে আর কোনো চাপ বা কোনো কিছু অনুভব করে কিনা। এই সব কিছু মিলিয়ে যখন একজন চিকিৎসক এবং তার যখন রোগী পরস্পরের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ হবে, বিশেষ করে তার এই যে রোগের ব্যাখ্যা এবং তার এগুলো বলার বিষয়ে, সেগুলোর মধ্যে কিন্তু অনেকটা সহযোগিতা এবং সহমর্মিতার প্রয়োজন আছে। ফ্রয়েড সাহেব বলেছেন যে একজন রুগী এবং ডাক্তারের সঙ্গে যে সম্পর্কগুলো, এগুলো কিন্তু রুগী যখন একজন চিকিৎসকের সম্মুখীন হয় এবং যখন সে ডাক্তারকে দেখে এবং ডাক্তারের সঙ্গে কথা বলে, তার সঙ্গে তার একটা আন্তরিকতার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি র্যাপো। এবং এই যে র্যাপোটা, এটি তার সঙ্গে যে সমঘটন হয়, এটিকে আমরা অনেকগুলো আঙ্গিকে দেখি যে এটি তার জন্য কতটা পজিটিভ। ওই ব্যক্তিকে দেখার পরে, অর্থাৎ চিকিৎসককে দেখার পরে যদি রোগী মনে করে যে না, সে খুবই স্নেহপ্রবণ, খুব দরদ দিয়ে তার মনের কথাগুলো শোনে এবং তার জন্য খুবই একজন সাহায্যকারী, একজন ডিপেন্ডেবল পারসন, তখন কিন্তু তার প্রতি একটা পজিটিভ যে ভাব সৃষ্টি হয়, সেটাকে আমরা কিন্তু এই যে তার সঙ্গে তার আচরণের সমঘটনটা হলো, এটি তার জন্য, তার রোগ ভালো হওয়ার জন্য কিন্তু অনেকটা সাহায্য করে। কিন্তু যখন এই রুগী তার চিকিৎসকের দেখার পরে মনে হয় এই ভদ্রলোক তার বাবার মতো বদরাগী অথবা তার চাচার মতো খুব বেশি দুর্দান্ত শাসক, তখন কিন্তু তার এই ভাবটা চলে যায় এবং এই রুগীর সঙ্গে ডাক্তারের যে সম্পর্ক, এই সম্পর্কটা যদি কনজেনিয়াল না হয়, তাহলে কিন্তু তার রোগ নিরাময়ের বিষয়ে এটি খুব একটা ভালো কাজ করে না। অতএব আমাদের এই যে রুগীর সঙ্গে ডাক্তারের যে র্যাপো, তার সঙ্গে যে আপনার যে সমস্যার যে সম্পর্কটা, এই সম্পর্কটাও কিন্তু একটা অনেক বড় একটি বিষয়। এবং আমরা এই যে রুগীর সঙ্গে যখন কথা বলি, তাকে যখন আমরা সাপোর্টিভ সাইকোথেরাপি দেই কিংবা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যখন দেই, এটি প্রতিটির সঙ্গেই কিন্তু এই সম্পর্কটা খুবই বিশেষভাবে কাজ করে। যেমন ধরুন যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছি, বিষণ্ণতার কথাই আমরা ধরি, কিংবা প্যানিক ডিসঅর্ডারের কথাই বলি, কিংবা জেনারেলাইজড অ্যাংজাইটির কথাই বলি, অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের কথাই বলি না কেন। তো এটি আমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যখন আমি চিকিৎসকের কাছে যাই, তখন আমরা কিন্তু অনেকগুলো প্রেক্ষাপট নিয়ে চিন্তা করি। এই চিন্তাগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি কাজ করে, যে আমি হয়তো মনে করছি যে আমাকে ডাক্তার সাহেব খুব বেশি ভালো মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন না, অথবা উনি বোধহয় আমাকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমার যে আন্ডারস্ট্যান্ডিং বা আমার যে কগনিটিভ, সাধারণত বিষণ্ণতা হলে, অ্যাংজাইটি হলে মানুষের এই কগনিশনগুলো কিন্তু নেগেটিভ কগনিশনে দাঁড়ায় এবং অটোমেটিক থট তার মাথার ভিতরে চলে আসে, তার মনের ভিতরে চলে আসে, যেগুলো তাকে অনেক সময় ডিস্ট্রাক্ট করে। অতএব তার যে আপনার চিন্তার যে বোধ, যেগুলো তার একটা প্যাথোলজিক্যাল বা খুব অস্বস্তিকর সমস্যা নিয়ে আসে, সেই চিন্তাগুলোকে তার অনেক বেশি
ভালোভাবে তাকে খেয়াল করতে হবে যে আমার সব জিনিসই কি আমি কিভাবে নিব, আমার দৃষ্টিকোণটা কিভাবে হবে। সাধারণত বিষণ্ণ হলে মানুষ মনে করে যার যে অতীতগুলো সেগুলো ভুলে ভরা, বর্তমান বলতে কিছু নেই এবং তার ভবিষ্যৎটা একটি অন্ধকারে ভরা। তো আমরা সাধারণত এই মানুষগুলোকে নিউট্রাল একটা সিচুয়েশনের মধ্যে আনার জন্য আমরা চেষ্টা করি এবং তার ফিউচারটাকে আমরা পজিটিভ কিছু দিক নির্দেশনা দিতে থাকি। যার ফলে হয় কি, আমরা সবসময় এভাবেই বলি যে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। কখনোই আপনি আপনার নিজেকে এটি মনে করবেন না যে আপনার সব কিছু শেষ হয়ে গেছে এবং আপনার দ্বারা আর কোনো কিছু করা সম্ভব নয়। এই যে আমার ভিতরে একটি নেগেটিভ কগনিশন বা আন্ডারস্ট্যান্ডিং এবং সব কিছুর মধ্যেই আমি খারাপ দিকটাই দেখি, এটি দেখা কখনোই ঠিক নয়। আমাকে সবসময় চিন্তা করতে হবে যে এই রোগবালাইগুলো, এগুলো বিশেষ করে মানসিক রোগগুলো যেগুলো, সেগুলোকে তো আমরা সাধারণত গুরুতর এবং লঘু মানসিক এইভাবে আমরা ভাগ করে থাকি। অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার এবং যে সমস্ত অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, আমাদের কাছে প্রায় রুগী এসে বলে, স্যার আমার তো ওসিডি প্রবলেম। তোমার কি ওসিডি প্রবলেম? বলে, স্যার আমার মনে হয় যে কাজ করে এটা ঠিক হয়নি, আমাকে আবার করতে হয়। ধোয়াধুয়ির বিষয় বিশেষ করে আমার মনে হয় যে আমার পরিষ্কার হয় এটি ঠিক হলো না, আমার এটি বোধহয় কিছু ময়লা লেগেই থাকলো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তাকে এত বেশি আচ্ছন্ন করে রাখে যে তাকে তার নিউট্রাল পজিশনে নেওয়ার জন্য তার মনের ভিতরে যে স্বাভাবিক মানসিক অবস্থা, এটি ফিরে আনতে আমাদের অনেক বেশি কষ্ট হয়। আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমি যদি প্রত্যেকটা জিনিসকেই খুব জটিল হিসাবে নিতে থাকি, তাহলে আমি এটি থেকে বের হয়ে আসতে পারবো না। আমাকে সবসময় অনেক সহজভাবে জিনিসগুলো গ্রহণ করতে হবে এবং সেভাবেই আমাকে আমার চিকিৎসকের কাছে উপস্থাপন করতে হবে, যেন আমি এটাকে অত কঠিনভাবে আমার ভিতরে না নিয়ে নেই। আমরা এবং এই চিকিৎসার ভালো ফল পেতে গেলে আমাকে যেমন গুছিয়ে আমার অবস্থাগুলো বলতে হবে, সেই একইভাবে আমাকে ধৈর্য সহকারে এই চিকিৎসা নেওয়ার বিষয়েও আমাকে খুব তৎপর হতে হবে। আমরা আমাদের চিকিৎসাগুলোকে সাধারণত অনেক সময় আমাদের কাছে রুগী এসে বলে যে, স্যার আমি ওষুধপত্র খেয়ে ভালো হতে চাই না, আমাকে কিছু সাজেশন দেন, অথবা সাইকোথেরাপি দেন, অথবা থেরাপির মাধ্যমে আমাকে সুস্থ করে দেন। তো আমাকে প্রথমে আগে এটা দেখতে হবে যে তার যে রোগ বা আমার যে ক্লায়েন্ট বা আমার যে সমস্যা নিয়ে যে ব্যক্তি আমার কাছে এসেছেন, ওনার আসলে সমস্যার গভীরতা কতটুকু এবং সেটি কতটা সহজ কিংবা জটিল। আমরা দেখি যে আমাদের প্রত্যেকটা, সেটি প্যানিক ডিসঅর্ডারই হোক, অথবা অ্যাংজাইটি ডিসঅর্ডারই হোক, অথবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারই হোক না কেন, এর সঙ্গে আমার ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে সেগুলোরও যেমন কমতি বা বেশি হওয়ার অবস্থা থাকে। আমি যেটা আগেই বলেছি যে আমাদের পরিপার্শ্বিকতা বা পারিপার্শ্বিকতার যে অবস্থা, সেগুলোর যে অবস্থা থাকে, এবং আমার পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক, আমার বন্ধুদের সঙ্গে আমার যে সম্পর্ক, আমি যেখানে কাজ করি, আমার যে কর্মক্ষেত্র, সেখানে আমার যে অবস্থা এবং অবস্থান, এই সব কিছুই কিন্তু আমার রোগের উপরে একটি আপনার সঙ্গে একটি সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কাজেই আমার এই যে পরিবেশগুলো, এগুলোরও কিন্তু একটু মডিফিকেশনের আসলে প্রয়োজন আছে। কাজেই আমি একটু চিকিৎসা করতে গেলে শুধুমাত্র ওষুধই আমাকে সমাধান দিবে কিনা, এর সঙ্গে সঙ্গে আমার যে পরিবেশ আছে, আমার যে পিতামাতা আছেন, আমার যে ভাই বোন আছেন, আমার যে শিক্ষক আছেন, তাদেরও সহযোগিতা কতটুকু প্রয়োজন, সেখান থেকেও কিন্তু আমাকে অনেক সাহায্য সহযোগিতা নিতে হবে। কাজে এই সবগুলোর বিবেচনায় আমার জন্য যেমন ফিজিক্যাল যেমন ট্রিটমেন্ট, অর্থাৎ ওষুধের যেরকম প্রয়োজন আছে, একইভাবে আমার যে সাইকোলজিক্যাল যে কম্পোনেন্টগুলো আছে, আমি কিভাবে এটিকে নিচ্ছি, এটি নেগেটিভ কোনো কগনিশন আছে কিনা, সেটিকে কিভাবে আসলে একটি ভালো অবস্থার মধ্যে আমি আনতে পারি, তার জন্য আমার যে ব্যবস্থাপত্র, তার সঙ্গে সঙ্গে আমার যে সোশ্যাল কম্পোনেন্টগুলো আছে, আমার যে পরিবার, আমার যে সমাজ এবং সেখানে আমার যে অবস্থান, তার সঙ্গে আমার কি সম্পর্ক, সেগুলোর মধ্যে আমি কেমন একটি সমীকরণ করতে পারি, এই সবগুলোই হচ্ছে চিকিৎসার আসলে ফলাফল নির্ভর করে। এর সঙ্গে আমাদের আরও কিছু শারীরিক রোগ এটি থাকতে পারে
এবং সেটিও আমার এই রোগকে বাড়ানো কমানোর বিষয়ে অনেক সহযোগিতা এবং সাহায্য করতে পারে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু রোগ আছে যেগুলো কিছুটা সাইকোসোশ্যাল বা সাইকোসোমাটিক অনেক প্রবলেমের বিষয় আছে। আমরা জানি যে আমাদের যে স্কিন এটি যেমন একটোডার্ম দিয়ে তৈরি, আমাদের যে নিউরনগুলো ব্রেনের এটিও কিন্তু একটোডার্ম দিয়ে তৈরি। আমাদের শরীরের ভিতরে অনেকগুলো বস্তু আছে, সেগুলো যেমন অহেতুক কিছু সোমাটিক সিমটমসের আমাদের তৈরি করে দেয়। আমাদের অনেক সময় অনেক হাইপোকন্ড্রিয়াক অবস্থা থাকে, আমরা নিজেকে অনেক সময় নিজেদেরকে রুগী মনে করি। এই যে মনে করার যে প্রবণতা এবং এটিকে একদম ভিতরে ঢুকিয়ে নেওয়া, এবং সেই গভীরতর একটি নেগেটিভ কগনিশনের মধ্যে নিয়ে যাওয়া, এই সবগুলোকেই কিন্তু আমার আসলে এই থেরাপির আওতায় আমাকে আনতে হবে। তারপরে আমাকে চিন্তা করতে হবে আমার জন্য এটি কতটা সময় লাগবে এবং কিভাবে আমি আস্তে আস্তে এটি থেকে মুক্তি পাব। এই সবগুলো নিয়েই আমরা আসলে ভবিষ্যতে আরও আলোচনা করব। তাহলে আমরা ধীরে ধীরে আমাদের যে সমস্ত সমস্যাই হোক না কেন, সেটি প্যানিক ডিসঅর্ডার হতে পারে, এগোরাফোবিয়া উইথ প্যানিক অ্যাটাক হতে পারে, অথবা ফাইব্রোমায়ালজিয়া হতে পারে, অথবা স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, অথবা সিচুয়েশনাল অ্যাংজাইটি হতে পারে, সব কিছুই কিন্তু আমাদের সমাধান পাওয়া সম্ভব। এর জন্য আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার সঙ্গে আপনার যোগাযোগের মাধ্যমে সরাসরি সামনাসামনি চিকিৎসায় আসতে হবে। ধন্যবাদ।